কথা বলতে পারতেছি। মানে আমি যখন মন দিয়ে বসেছিলাম তখন সামনে দেখলাম সবাই খুব সিরিয়াস মোডে বসে আছে। আসলে খুব সিরিয়াস কোনো বিষয় না। আমাদের আজকের আলোচনার যে বিষয় বাংলাদেশের সহনীতির বোঝাপড়া, এই বোঝাপড়া সবার ভিতরে আছে একদম। তো আমি সেই বোঝাপড়ার জায়গা থেকে কে কি বোঝে তার থেকে আসলে আমি নিজে কি বুঝি, আমি কিভাবে দেখি বা এটা কেমন সেটাকে শেয়ার করতে চাই। আর শেষ কথা বলতে কিছু নাই, কালচার এমন একটা জিনিস যেটাকে আসলে কোনো ইন্ডিকেশন দেওয়া যায়। ইন্ডিকেশন দিতে গেলেই আসলে ওইটা ভালো এটা খারাপ বা এইটা মান ওইটা মান না বলে ফ্যাসিজমটা আসলে এই কালচারাল জায়গা থেকে প্রথমত গ্রো করে। তো সেই আলাপে আসবো। আসার আগে এখানে যারা উপস্থিত আছে, আপনারা যারা আসছেন এখানে প্রায় হল দেখে মনে হচ্ছে 45-50 জন লোক আছে। ঘন্টা দুয়েকের আলোচনা করলেও সেটা আসলে প্রায় 150 ঘন্টা, মানে প্রায় 3.5 দিন, 3.5 দিনের কর্ম ঘন্টা ধরে আমরা আসলে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো আপনারা যারা আসছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে প্রথমে শুভেচ্ছা জানাই। দেখে আমি কি শেয়ার করতে পারি আমার ভিতর থেকে। আমি যেটা বলতে চাচ্ছি আসলে কালচার কি, এই আলাপ দিয়ে আসলে আমি শুরু করি। আসলে এটা বোঝার জন্য আসলে কোনো তত্ত্ব তালাশ বা কোনো কিছুর ভিতরে আমি দেখতে চাই। আপনি ধরেন এখান থেকে একটা দেশের বাইরে গেলেন, থাইল্যান্ড গেলেন, যে আপনি দেখবেন আপনার ভাত খেতে ইচ্ছা করছে, আপনি আপনার পাশে যে লোকটা হেঁটে যাচ্ছে তার পোশাকটা আপনার ভালো লাগছে না, বা আপনার আজান শুনছেন, আপনার নামাজ পড়তে ইচ্ছা করছে, আপনি পড়ছেন কোন দিকে বুঝতেছেন না। মানে আপনার এই যে অভাব বোধ, নিজের নিজের জায়গা থেকে বাইরে চলে আসার পরে যেই যেই জিনিস আপনি অভাব বোধ করেন, সেটাই আসলে আপনার শহরে। মানে এটা এত তাত্ত্বিক আলাপের মানে মনে হয় না খুব দরকার আছে যে আমরা যা বিশ্বাস করে যে বিশ্বাস, আমাদের কমফোর্ট জোন, তারপরে ধরেন ধারণা, চেতনা, এগুলো মিলে আসলে আমাদের সংস্কৃতি, মানে সমস্ত কিছু সংস্কৃতির অংশ। ওই যে মাঝে মাঝে বলতে শুনবেন যে এই লোকটা খুব কালচারাল মাইন্ডেড, এই লোকটা খুব সংস্কৃতি মনা। আসলে নাচ গান করে এর জন্য সে সংস্কৃতি মনা আসলে তা না। আসলে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে সংস্কৃতি তার ভিতরে ধারণ করে। আপনি ধরেন মার্কেটে যে ভিক্ষুকটা ভিক্ষা করতেছে, সেও কিন্তু একটা সংস্কৃতি আছে তার। সেও মনে করে সে আপনাদেরকে হেদায়ত করতেছে ভিক্ষার ভিতর দিয়ে, আবার আপনিও যে তাকে ভিক্ষা দিচ্ছেন আপনার একটা হেদায়ত পাচ্ছেন। হ্যাঁ, তো বলে প্রতিটা লোক সমাজে যেই বসবাস করে সেই আসলে একটা সংস্কৃতির ভিতরে আছে। বা এখন ধরেন বলতে পারেন যে লোকটা দোস্তা দেখে বা রাঙ্গাবু সিনেমা দেখে বা মালিক আফসারির সিনেমা দেখে বা মুনমুন ময়ূরের সিনেমা দেখে, সে কি আসলে সংস্কৃতি মনে না? বা আমি তো কথা বই পড়ছি, আমাকে এখানে তুলে নিয়ে আসছে যে ভাই আপনি সংস্কৃতি আলোচনা করেন, আপনার শুনি বুঝে কেমন লাগে। তো আমি তাহলে কি আপনারা ধরতে পারতাম? মানে এরকম তো না। আসলে মানে জিনিসটা আসলে সবাই কালচারের ভিতরে আছে, বাট এই কালচার আমরা যে সাদা চোখে দেখতেছি আমার কাছে মনে হয় না জিনিসটা খুব সাদা। এটা সমাজে নানাভাবে কাজ করে। এটা আসলে সব থেকে বেশি কাজ করে শোষকের, মানে আপনাকে শাসন করার জন্য, আপনাকে শোষণ করার জন্য আসলে সংস্কৃতি নানা মাত্রায় ব্যবহার করা সম্ভব হতে পারে। হ্যাঁ? এবং প্রকৃতির বাইরে ধরেন আমার জন্মের পরে যা কিছু মানুষের অর্থ তার বেশিরভাগ দিন কালচার। যেমন পারমাণবিক বোমা থেকে তৈরি করে যে পর্নের ছবি আঁকে, এটাও কালচারের বিষয়। মানে আমি একটা বোম মানুষের মধ্যে মারবো কি মারবো না, এটা একটা কালচার, এটা একটা পলিটিক্যাল আইডিওলজি, একটা আইডেন্টিটি, মানে আইডেন্টিটি। আমরা কি করছি ধরেন আমরা আসলে সংস্কৃতির ব্যাপারটা হলো আমরা একটা পানির মধ্যে আছি, সমস্ত কালচারের ভিতরে আছি। সেই পানির মধ্যে ধরেন সমুদ্রে আমরা মানে নিচের দিকে শোনা যায় যে সুন্দরবনে অনেক সময় বীজ দিয়ে হলো মাছ মাছ শিকার করে। সেরকম কালচারের যে আবহাওয়ার ভিতরে আমরা আছি, সেই আবহাওয়ার ভিতরে যদি আমরা বিশ্বাস করতে পারি, পরিবর্তন করতে পারি, তাহলে আসলে আমাদের শাসক সুবিধা হয় বা নানা রকম সুযোগ সুবিধা আমরা তৈরি করতে পারি। কারণ দেখেন বাংলাতে বাংলা ভাষার উপরে আক্রমণ আসছে, তারপরে ৭১ রবীন্দ্রনাথের গান গেতে পারবো না কেন বলা হচ্ছে? বা একটা নির্দিষ্ট সংস্কৃতিকেই এই দেশে শুধুমাত্র সংস্কৃতি হিসাবে ধরা হয়েছে, আর কোনো কিছুই বলছে না এগুলো আসলে আমাদের কোনো জিনিস না, বাইরের কিছু অপসংস্কৃতি নানাভাবে বলা হয়েছে। তার পিছনে একটাই কারণ, সেটা হলো আমরা কিভাবে আমাদের শোষণ শাসন এটাকে দাঁড়িয়ে রাখতে পারি। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যদি আমাদের মূল সিনেমা ইন্ডাস্ট্রির দিকে তাকান, এক সময় এফডিসিতে নানা রকম সিনেমা তৈরি হতো। সেই সিনেমাটাকে আমাদের এক সময় প্রথম আলো বা তার সাথে আরো অনেকগুলো পত্রিকা মিলে বলতো সিনেমা। মানে এটা আসলে কোনো কালচার না। মানে ধরেন যে রিক্সাওয়ালাটা সারাদিন রিক্সা চালায় সিনেমা হলে সিনেমা দেখতে যায়, সে আসলে তাকে আমরা মোরালি নষ্ট করতে পারতাম। সেই জায়গাগুলো মোরালি, এফডিসি একটা কোনো সংস্থা, এখানে কোনো
চলচ্চিত্র বলেন আর কোনো কিছুই তৈরি হয় এটা কি যে রিপ্লেস হয়েছে দেখেন মানে এই যে কালচারের যে পলিটিক্স তার ফলাফলটা দেখেন ফলাফলটা কি হয়েছে পরবর্তীতে আমাদের দেশে সিনেপ্লেক্স হলো অনেকগুলা আমাদের যারা আর্ট ফিল্ম নামক একরকম স্ট্যান্ডার্ড ফিল্ম এখানে বলা হয়েছে এই ফিল্মটা আসলে দেখার মতো দেখো জনমানুষের কাছে বিচ্ছিন্ন করে ফেলছে জসিমের সিনেমায় কি তুমি মনে হয় কিনা আপনার কিন্তু মোরাল মেসেজ ছিল না এই মানুষের জন্য বা সাবানের সিনেমায় কিন্তু মোরাল মেসেজ ছিল না সমাজের জন্য তাহলে সেটাকে আমরা কাট করে ফেললাম একটা সিনেমা নামক শব্দ দিয়ে কয়েকটা পত্রিকা মিলে কয়েকটা আমাদের মতো কিছু এলিট লোকজন চিনে যারা হলো ধরেন কান চেনে কিন্তু দেশের নিজের দেশের সংস্কৃতি তারা জানে না আরেকটা ধরেন পলিটিক্স কিভাবে কাজ করে কালচারাল পলিটিক্স এর একটা সুবিধা আছে ওইখানে আসবো ধরেন এখানে যখন এফএম আসলো এফএম রেডিও যখন এখানে আসতেছে তখন এইখানে কোন দেশের গানগুলো বাজছে ধরেন আমাদের প্রতিবেশী ভারতের বাংলা গান যার সাথে এখানকার গণমানুষের আমার কাছে যেটা মনে হয়েছে আমি সবসময় বলছি এটা কুতুব্দ গান যে গানটার সাথে আমাদের এখানকার মানুষের যে স্পিড থাকে সেই স্পিডের কোনো সম্পর্ক ছিল আপনি যদি দেখেন এফএম রেডিওর আগে শিল্পী কারা এখানকার মানে খুব বড় ধরনের আপনি বলতে পারেন যে অপসংস্কৃতিও বলতে ব্যান্ডের গানকে যেমন ধরেন জেমসের কথা বলেন আইপথের কথা বলেন ওই গানের তো রাজনীতি নাই কোনো কিছু নাই মানে রাজনীতি থাকতেই হবে এমন কোনো কথা নাই গানের ভিতর কিন্তু মানুষের যে স্পিড থাকে সেই স্পিডটাকে নষ্ট করে দিচ্ছে আপনি জেমসের গানে শুনতে যান কি বিচিত্র বৈচিত্র্যপূর্ণ গান বাংলাদেশের এমন কোনো জায়গা নাই এমন কোনো রাজনীতি নাই এমন কোনো প্রেম নাই তার গানের ভিতর থাকে আইপথের গানের ক্ষেত্রে তাই আরো গানের ক্ষেত্রেও তাই কিন্তু সেগুলো এখানে ঘটে নাই আবার আপনি যদি আমাদের কিসের দিকে যান আমাদের বই পুস্তকের দিকে যান দেখেন বই পুস্তকটাকে কি করা হয়েছে আমাদের এখানে ধরেন আনিসুল হক পথের লেখকরা বলে ফেলছে যে এখানে আসলে এই দেশে কোনো লেখক নাই বই মেলার সময় বলছে 22 সালের বই মেলার সময় বলেছে এটা কেন তারা এই কথা একজন লেখক মানে কি আপনাকে দেখিয়ে দিলে এখানে গুমখুন হয়েছে এখানে হত্যা করা হয়েছে এখানে আপনাকে বিচারহীন ভাবে ভোটহীন ভাবে দেশ বছরের পর বছর চলছে এই কথাগুলো কে বলতে পারতো একজন লেখক বলতে পারতো মানুষের চোখ খুলতে পারতো এই টেবিলে ধরেন যারা বসে আছে এদের আপনারা সবাই জানেন তাদের কার কি ভূমিকা ছিল তার লেখালেখির জায়গায় কিন্তু এদেরকে আপনারা চেনেন না বেশিরভাগ লোকই আপনি চেনেন না কেন চেনেন না আপনার মিডিয়ার কারণে চেনেন না আপনার মিডিয়া আপনাকে তাদেরকে কখনোই চিনতে দেয় নাই তাকে সামনে আনতে দেয় নাই তার পরবর্তী পরিবর্তন কি করেছে আনিস লহরা বলেছে এই দেশে কোনো লেখক কোথায় আছে লেখক আছে কলকাতায় আপনি বাতি ঘরে যান আপনি পাঠক সমাবেশে যান দেখবেন যে কলকাতার খুবই নিম্ন মাঝারি লেভেলের লেখক বসে আছে তার নিচে ধরেন নিচে দেয়া মঞ্চের নিচে বসে আছে আমাদের এখানকার বড় বড় লেখকরা বড় বড় পত্রিকার সম্পাদকরা ধরেন জয় গোস্বামীর মতো লেখকরা নিয়ে এসে মোশাররফ করিমের উপরে কবিতা লেখাচ্ছে কেন লেখাচ্ছে তারা মানে বই থার্ড ক্লাস টাইপের একটা কবিতা তারা ছাপছে ছাপার পরে এগুলাকে আবার ধরেন সেখানে জয় হাসানও বসে থাকে আমি যে দেখেছি যে সেখানে খুব মানে কালচারের চর্চা হয় আসলে এই কালচারের চর্চা হওয়াতে কি হচ্ছে আমাদের এখান থেকে আসলে যেই লোকগুলো যে লেখকগুলো আমাদের মানুষের প্রাণ জাগাতে পারতো কথা বলতে পারতো গুনকুন লিঙ্কুন বলে আপনার এই অনাচার এই অবিচার এই নির্বাচনহীনতা এই ভোটারহীনতা এই গণতন্ত্রহীনতার বিরুদ্ধে কথা বলতে পারতো তাহলে কথা বলার কোনো মানুষগুলো থাকতো না হলো কি পলিটিক্সটা শেষ হয়ে গেল এক পক্ষে বইয়ের বিজনেস করতে হবে কাগজের ওজনের বিজনেস আমাদের করা লাগবে বইগুলো কলকাতা থেকে আনবো আপনার কি মনে হয় একজন কলকাতার লেখক বা বাইরের লেখকের পক্ষে যাদের পক্ষে আমাদের বইয়ের দোকানগুলো আমাদের কালচারাল সবাই মিলে তারা কাজগুলা করলো তারা কি আমাদের কথা কখনো বলবে ধরেন যদি মনে করেন শাহবাগ আন্দোলনের কথা ধরেন 13 সালের কথা আপনি দেখবেন সুমন এখানে খুব ভোকাল সুমন এখানকার রাজনীতির কোনো কিছুই জানে না কোনো কিছুই বোঝে না সে একটা আওয়ামী প্রোপাগান্ডা চালানোর জন্য তাদের থেকে একটা এক গোষ্ঠী লেখকরা এক গোষ্ঠী গায়করা নানা রকম গান বাজনা করতে এটাকে তারা এস্টাবলিশ করতে চায় এটা এইখানকার মূল জ্বালা যন্ত্রণা কি সেটা আপনাকে আপনার দেশের লেখক যদি যতক্ষণ না বলতে পারতেছি ততক্ষণ আসলে মানে আমাদের কাজগুলা খুব বেশি হবে বলে মনে হয় না আর এই তো গেল আমাদের মানে বর্তমান মানে রাজনীতিটা সংস্কৃতি রাজনীতি কিভাবে কাজ করে এরপরে আমাদের এখন আমরা আসলে একটা হাইপার টেকনিক্যাল যুগে আসছি এখন এই হাইপার টেকনিক্যাল যুগে ধরেন আপনি কি করছেন আপনি ধরেন একটা বেহুলার বাসর ঘরের ভিতরে আছেন যেখানে আপনার একটাই উইন্ডো একটাই দেখার জায়গা সেটা হলো আপনার মোবাইল স্ক্রিন ফলে এই স্ক্রিনে কি আসতেছে ধরেন আপনার এখন আসতেছে ইসরায়েলের যুদ্ধ তারপরে আসছে কি খুব একটা খুব উত্তেজিত নাচ গান তারপরে আসতেছে ধরেন একটা বাংলা ফিল্মের গান একটা হিন্দি ফিল্মের গান তারপর নানা রকম কিছু মানে স্ক্রিন 2-3 মিনিট সো আপনি
কোনো জায়গায় স্থির হতে পারতেছে না। তো এখন এই স্থির হতে না পারা এটা মতো আমাদের টেন্ডেন্সি, মানে প্রবণতা, সময়ের প্রবণতা। আমি বলতে চাই না যে এটা খারাপ, এটা ভালো আমি বলার কেউ না, বা আপনারা কি বলবেন আমি জানি না, কিন্তু এর ফলে মানুষের মধ্যে কি প্রভাব পড়ছে আমাদের আসলে একটা পর্যটকের মধ্যে একটা ব্যাপার পড়ছে যে ধরেন একটা জায়গায় ঘুরতে গেলাম, হাওয়ায় শার্ট পরে গেলাম, কোনো দায় দায়িত্ব নাই, চিপসের প্যাকেট খেলাম ফেললাম, কোক খেলাম বোতলে ফেললাম, সেই জনগণের প্রতি আমার কোনো কমিটমেন্ট নাই, সম্পর্ক নাই, দায়িত্ব নাই, এরকম একটা কালচার আসলে এখানে। ধরেন এই সাথে কালচার মানে তো একটা ওয়েট, একটা ভার, একটা ওজন, আপনাকে একটা একটা কিছুর সাথে গেঁথে রাখবে, আপনি দায়িত্বটাই করতে পারবেন, আপনাকে কর্তব্যপূর্ণ দায়িত্বপূর্ণ অনেক কিছু করতে পারবেন। তো এই যে হাইপার কালচারের যুগে আমরা প্রবেশ করলাম, এর ফলে আমাদের ভিতরে একটা বড় ধরনের স্বাধীনতা আসছে। আমরা আমাদের নিরাপত্তা বা হোম থেকে আমরা আসলে হোটেলে চলে আসছি। হ্যাঁ, যে রিয়েলিটি থেকে রিল আমাদের কাছে এখন খুব বেশি রিল রিয়েলিটি, নট রিয়েলিটির কথা আমরা আসলে নাই। আসলে আমাদের আমরা কোন ভবিষ্যতের দিকে মানে যেতে চাই, আমাদেরকে নিতে